জালাল আহমেদ সাহেব আছেন আমাদের মাঝে। জালাল ভাই, আপনি যদি দু একটি কথা বলতেন। এলিজা, তাকে আমি চিনি মূলত তার হেরিটেজ ট্যুরের সূত্রে, সেটি সে উল্লেখ করেছে। যখন সে টমস ইন টি ডকুমেন্টারি করে, তখন আমার সঙ্গে যোগাযোগ হয়েছে। এবং একই সময়ে যখন জনাব হাসনাত আব্দুল হাইয়ের উপরে একটি সে ডকুমেন্টারি করে এবং শামীম আমিনুর রহমানের উপরে ডকুমেন্টারি করে, যেটি প্রসঙ্গটি আসেনি, এই দুটি ডকুমেন্টারি সূত্রে সে উভয়ের সঙ্গে ঘনিষ্ঠ হয় তাদের কাজের সঙ্গে। এবং এই দুটি যে সাক্ষাৎকার, তার জন্ম তখন। এটি যে খুব ডিটেল, খুব বড় সাক্ষাৎকার তা নয়। কারণ হাসনাত আব্দুল্লাহর যে সৃষ্টি অথবা শামীম আমিনুর রহমানের যে জগৎ, এটা আসলে আরও বড়। বাট এটি নিঃসন্দেহে চমৎকার একটি উপস্থাপনা তাদের কাজ সম্পর্কে। হাসনাত আব্দুল্লাহ লেখক, এখানে আমার পরিচিতিও লেখা হয়েছে লেখক। আমি আসলে পাঠক, লেখক নই। এবং হাসনাত আব্দুল্লাহর সঙ্গে আমার পরিচয় তার লেখা দিয়ে। উনি যখন, আমরা জানি যে উনি ওয়াজ ইন দ্য সিভিল সার্ভিস, তো উনি যখন চট্টগ্রামে কাজ করেন, চট্টগ্রামের পটভূমিকায়, সন্দ্বীপের পটভূমিকায় একটি লেখা ছিল তিমি। আমার ধারণা সেটি আমি প্রথম পড়ি। কিন্তু আমরা যখন তার অতীত দেখি, এখানে ফরিদপুরের একজন উপস্থিত আছে, তো উনি ফরিদপুর জেলা স্কুলের ছাত্র, আমার ছেলেও ফরিদপুর জেলা স্কুলের ছাত্র। তো অসাধারণ ছেলেবেলা ওনার যে বই, এই অসাধারণ ছেলেবেলার একটা অংশে এসে ফরিদপুরের কথা আছে 1951 সাল থেকে 154 পৃষ্ঠা থেকে শুরু। সেখানে তিনি ফরিদপুরের বর্ণনা দিয়েছেন এবং মুজাফর যেটা উল্লেখ করেছে যে ফরিদপুর জেলা স্কুলে উনি লেখালেখি শুরু করেছেন, সেখান থেকে, স্কুল থেকে, এবং দেয়াল পত্রিকা এবং স্কুলের বার্ষিকী সম্পাদনা থেকে। আমরা যখন স্যারের সাহিত্য জীবন বলি, আমরা বলি এর শুরু 1958 থেকে। 1958, আমার জন্মেরও আগে, 1958 থেকে। বাস্তবে এটি শুরু হয়েছে আরও আগে থেকে। ওনার জন্ম 1937-এ। যদি 1953-54 বা 54-55 থেকে লেখা শুরু করেন তিনি, এখনও তিনি সমান উৎসাহে কিন্তু লিখে যাচ্ছেন, এখনও সমান উৎসাহে লিখে যাচ্ছেন। বিশেষ করে এই সাক্ষাৎকারে উল্লেখ আছে কিয়োটোর কথা। কিয়োটোর উপর বই এখনও সম্ভবত আসেনি, বাট তখন স্যার কথা বলছিলেন রাশিয়ার নিয়ে, চীন নিয়ে, যেখানে উনি গিয়েছিলেন অনেক আগে। রাশিয়ার উপর ওনার বই চলে আসছে, চীনের উপর বই চলে আসছে, কিয়োটোর উপরে কবিতা আছে, হাইকু আছে, ছোট ছোট কবিতা, কপলেট, হয়তো দেখা যাবে কিয়োটোর উপর বই চলে আসবে। হাসনাত আব্দুল্লাহ, আমরা যেটা উল্লেখ করছিলাম, যিনি সরকারি চাকরি করতেন, সিভিল সার্ভিসে ছিলেন। সাজ্জাদ শরীফ উল্লেখ করেছেন স্যার থাকলে ভালো হতো, যে স্যারের একটা রাশভারী ভাব, যেটা গাম্ভীর্য, একটা কঠোরতার ভাব আছে, যেটাতে মনে হয় যে হি ইজ নট অ্যাপ্রোচেবল, অথবা হয়তো খুব কাছে যাওয়া যায় না বা যাবে না। কিন্তু যে গুণটি আমি মনে করি একজন লেখকের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা না থাকলে আসলে লেখক হওয়া যায় না, অন্তর্দৃষ্টি, যেটা সাধারণ মানুষ দেখবে না, সেটা লেখক দেখবে। সো সেখানে আমরা জানি হি ওয়াজ ডিসি চিটাগাং এন্ড হি ওয়াজ কমিশনার চিটাগাং। আমরা চিটাগাংয়ে ডিসি হিল বলি, তাই না? সো ডিসি আমরা দেখি চিটাগাংয়ে পাহাড়ের উপরে থাকে, কমিশনার একসময় থাকতো, এখনো পাহাড়ের উপরে থাকে। সো এই যে দূর থেকে, উপর থেকে মানুষকে দেখা এবং বুঝতে পারা, এটা কিন্তু অত সহজ না। কিন্তু যখন আমরা লেখাগুলি পড়ি, তখন দেখি যে উনি এই সাধারণ মানুষকে কিভাবে তুলে আনেন তার লেখায়, অল্প দেখার প্রেক্ষিতেই। এই গুণটি সবার থাকে না। আমি যে কারণে তার লেখার অন্যতম ভক্ত, তার একটি হলো তার ট্রাভেলগ, তার জার্নাল, তার ভ্রমণ কাহিনীগুলি।
কারণ প্রতিটি ভ্রমণ কাহিনী যে জায়গার উপর লেখক, এটা আন্দালুসিয়া হোক, ইতালিয়া হোক, অথবা সাফারি হোক, অথবা অন্যান্য যে সকল ভ্রমণ কাহিনী, জানাডু হোক, যে ভ্রমণ কাহিনীগুলি আছে সেখানে শুধু একটা জনপদ না, একটা জনপদের ভূগোল, ইতিহাস এবং তার মানুষ, তার সংস্কৃতি, জীবনী উপন্যাসের কথা এসেছে, তাই না? আমরা জানি যে জীবনী উপন্যাস অনেকেই লিখেছেন। আমি কয়েকদিন আগে একটা পুরনো উপন্যাস পেলাম, চণ্ডীচরণ সেন লিখেছেন ঝাঁসির রানীর উপর, লক্ষ্মীবাইয়ের উপরে। আমার একটু কৌতূহল ছিল, লক্ষ্মীবাইয়ের উপরে মহাশ্বেতা দেবীর একটি ভালো বই আছে। সো অন্য একটি কারণে আমি উৎসাহ খুঁজছিলাম যে আর কিছু পাই কিনা, দেখলাম যে চণ্ডীচরণ সেন, এটা 1886 সালে প্রকাশিত। একই সময়ে প্রকাশিত 1827 সালে অযোধ্যার বেগমদের উপর একটা বই আছে চণ্ডীচরণ সেনের। এ ধরনের ঐতিহাসিক উপন্যাস আমরা আগেও দেখেছি, ঐতিহাসিক চরিত্র নিয়ে উপন্যাস দেখেছি, কিন্তু হাসনাত আব্দুল হাই বাংলা সাহিত্যে যে জীবনী ভিত্তিক উপন্যাসের ধারা তৈরি করেছেন, তিনি কিন্তু এই যে নভেরা অথবা সুলতান অথবা আরজালির উপরে যে এই তিনটি বই, সর্বশেষ যেটি বছর 2-1 বা 3-1 আগে পড়েছিলাম আমি, হেমিংওয়ের সঙ্গে, সৈয়দ শামসুলকের উপরে যেটা লেখা, নিকনেম হেমিংওয়ে, যেটা আনোয়ারা সৈয়দক ডাকতেন এই নামে, সেই হেমিংওয়ের সঙ্গে এই নাম দিয়ে যে বইটি লিখেছেন সেটিও অত্যন্ত সুখপাঠ্য, যেটা বলে ফ্রি ফ্লোয়িং, অথচ একটা গবেষণা ভিত্তিক একটি বই। গবেষণা ভিত্তিক এই কারণে খুঁড়ে খুঁড়ে দেখতে হয়েছে তার জীবনকে, এবং আনোয়ারা সৈয়দের সঙ্গে মিলিয়ে তার ভাষ্যে এই বইটি উনি লিখেছেন। নন্দন তত্ত্বের উপরে আসলে খুব মানে আমি বলবো যে ধারণা আমাদের নেই, তাই না? তো ফলে বাংলাদেশে এই বিষয়ে, অর্থাৎ চিত্র সমালোচক বা শিল্প সমালোচক, অথবা ছবি বুঝতে পারা, শিল্প বুঝতে পারা, ভাস্কর্য বুঝতে পারা, এমন যে কজন মানুষ আমরা পাবো যদি আমরা বুরহানুদ্দিন খান জাহাঙ্গীর অথবা সৈয়দ মঞ্জুরুল ইসলাম দেখি। আমি হাসনাত আব্দুল্লাহের যে বইগুলি আছে এই বিষয়ে, এই বইগুলি কিন্তু আমাদের জন্য বিশেষ করে অবশ্যপাঠ্য এবং বলা যায় নতুন দিগন্ত একটি খুলে দেয়। এই বিষয়ে কিন্তু লেখার লোক খুব বেশি নাই। এবং আত্মজীবনী, আমি আসলে খুব মানে অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম সেই অসাধারণ ছেলেবেলার পরের অংশের জন্য। আমরা জানি যে তার আত্মজীবনী যেটি তিনি লিখেছেন 3 খণ্ডে ইংরেজিতে, সেটি প্রকাশিত হয়েছে বেশ আগে। এড মেমোয়ার, বয়হুড ইন ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, অল দোজ ইয়েস্টারডেজ ইউথ ইন পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ফ্রম দ্য হর্সেস মাউথ, মেমোয়ার্স অফ এ ব্যুরোক্রেট ইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। এই 3টি খণ্ডে তার আত্মজীবনী প্রকাশিত হয়েছে। কিন্তু বাংলা আত্মজীবনী যেটি অসাধারণ ছেলেবেলা, যেটি অসাধারণ কৌতূহল নিয়ে পড়ছিলাম, বিশেষ করে তার রানাঘাটের যে খুব হালকা স্মৃতি, যেটা নিয়ে পরে আবার স্যার লিখেছেন রানাঘাট, ওই যে কলকাতা রানাঘাট যে বইটি, যেটা বছর 3-4 আগে বোধহয় প্রকাশিত হয়েছে, সেখানে ডিটেল আছে রানাঘাট সম্পর্কে তার পরবর্তী ভ্রমণের সূত্রে। কিন্তু এই যে ছেলেবেলার যে কাহিনী, সেই নড়াইলের, যশোরের, ফরিদপুর থেকে সেই সোনাপুর যাওয়া। আমি স্যার সোনাপুরের দিঘির উত্তরের বাংলোতে ছিলাম। সো আপনি যখন সোনাপুরে সেই দিঘির কথা লিখছেন, সোনাপুর স্টেশনে গিয়ে নেমে তারপরে এই যে তারের দিঘি বলা হতো তখন এটা, কারণ চারদিকে এটা ঘেরাও ছিল, সেই দিঘির কাহিনী, এই সোনাপুরের কাহিনী, সেই ছেলেবেলার কাহিনী পড়ছিলাম। সো আমি অধীর অপেক্ষায় আছি তার 2য় খণ্ডের জন্য। হাসনাত আব্দুল হাই অসাধারণ সৃজনশীল, তিনি লিখে যাচ্ছেন কত বছর, 70 বছর ধরে, এখনও লিখে যাচ্ছেন সমান উৎসাহে, এবং লিখে যাবেন যতদিন আছেন। শামীম আমিনুর রহমান ইজ এ ডিফারেন্ট পারসন, এটা ওনার বক্তব্যে আমরা দেখেছি। উনি যা বলতে চেয়েছেন এটা মুজাফর উল্লেখ করেছে, যে তার যে জগৎ, এই যে অপার কৌতূহল বিভিন্ন বিষয় সম্পর্কে, যেটা কি বলবো, কিসের সঙ্গে তুলনা করছিল, শিশুর সঙ্গে, তাই না? শিশুর যে কৌতূহল থাকে, এই যে বিচিত্র সব জিনিস, এই যে টেলিফোন অথবা রেডিও অথবা এই ধরনের জিনিসের সংগ্রহের যে আগ্রহ আমরা তার ডকুমেন্টারি দেখেছি। কিন্তু আমাকে যেটা সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে রেকর্ড কালেকশন, এবং রেকর্ড কালেকশনের কথা বলতে গিয়ে উল্লেখ করছিলেন বিষয়গুলি,
এই যে বিয়ের গানের রেকর্ড, তাই না? বিয়ের গান আমরা ভুলে গেছি ওই সময়। একটা সময় যখন গ্রামোফোন বাজত ওই যে হ্যান্ডেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, সেই যে বিয়ের গানগুলি, আমি 60-এর দশকের কথা বলছি, মাইকে বাজত। বিশেষ করে আমি যে এলাকার, সিলেট এলাকার হাওর এলাকায় বরযাত্রী যেত নৌকায়, এবং নৌকায় মাস্তুলের উপরে মাইক বাঁধা থাকতো আর রেকর্ড বাজতে থাকতো বিয়ের গান। সেই বিয়ের গানগুলি অথবা এই যে স্বাধীনতা যুদ্ধের সময়কার গানগুলি বা এই ধরনের যে বিষয়ভিত্তিক যে কালেকশন বা সঞ্চয়, এটা আসলে মুজাফফর উল্লেখ করেছে, জাতি হিসেবে হয়তো আমরা এইভাবে রাখিনি। এটা তিনি যেভাবে এই সংগ্রহটা রেখেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে তিনি লেখক না বলতেছেন নিজেকে, কিন্তু ওনার প্রথম বই প্রথম আলোর সেরা বই হিসেবে পুরস্কৃত, এবং তারও পরেও বিষয়ভিত্তিক তিনি লিখে যাচ্ছেন। আমরা প্রত্যাশা করব যিনি আরও বেশি লিখবেন, আরও বেশি লিখবেন। কারণ এই বই, এই বিষয়গুলি আপনি যেগুলি ঈদ সংখ্যা ছাপা হয়েছে অনেকগুলি সংখ্যা ধরে, সেগুলি যদি সংকলন হিসেবে আসতে থাকে, নিঃসন্দেহে আমরা উপকৃত হব আপনার এই সৃষ্টি থেকে। এই এলিজার এই দুটি ডকুমেন্টারি অ্যান্ড ফলোড বাই দিস টু বুক অন দ্য বেসিস অফ দ্য ইন্টারভিউজ, সার্টেনলি একটা কি বলবো, একটা এডিশন ইন দ্য কালেকশন অফ বেঙ্গলি লিটারেচার। এটা আমাদের জন্য কাজে আসবে যারা আগ্রহী, জনাব হাসনাত আবদুল্লাহের সাহিত্য সম্পর্কে, জনাব আমিনুর রহমানের সংগ্রহ সম্পর্কে, ঐতিহ্য জগৎ সম্পর্কে তাদের কাজে লাগবে। আমি আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ দেওয়ার জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য এলিজাকে ধন্যবাদ দিচ্ছি। আপনাদের ধন্যবাদ।